আমাকে বিয়ের আসর থেকে কিডন্যাপ করেছেন আপনি, তাই এখন আপনি আমাকে বিয়ে করবেন। আমি কিছু জানি না কতদিনের শখ আমার জামাই হবে, আর আপনি কি না আমার শখকে বেগুন পাতা বানিয়ে ছাড়লেন। এই মেয়ে, একদম চুপ। তোমার বকর বকর শোনার ইচ্ছে আমার নেই। চুপ থাকো, নইলে এমন মার মারবো হসপিটালের বেড থেকে উঠতে পারবে না। আপনার থ্রেডের ইনজেকশন মারি। শখ কত আমারে মারবে। গায়ে একটা ফুলের টোকা দিয়ে দেখেন না আপনারে কেমন জামাই আদর করি। ইডিয়েট, থামবে তুমি? আমাকে বিয়ে করেন, থেমে যাব। এক থাপ্পড় লাগাবো। বিয়ে করলে ফাজিল মেয়ে। 2 থাপ্পড় দিয়ে আপনার ভণ্ডামি ছুটিয়ে দেবো বেয়াদব ছেলে। রায়হান রাগে ক্ষোভে পারছে না নিজে মাথা চুলগুলো ছিঁড়ে ফেলতে। এই মেয়ে এত ঘাটতারা জানলে জীবনেও নিজে এরে কিডন্যাপ করতো না, লোক লাগিয়ে করাতো। এদিকে মেয়েটা বক বক করেই যাচ্ছে। রায়হান উপায় না পেয়ে মেয়েটার মুখে স্কচ টেপ লাগিয়ে রুম থেকে বেরিয়ে গেল, বাইরে দিয়ে দরজা লাগিয়ে। অরিন আস্তে করে মুখের টেপটা খুলতেই আল্লাহ গো বলে চেঁচিয়ে উঠল। স্কচ টেপ চামড়া থেকে উঠাতে যেন তার ঠোঁট চামড়া সহ উঠে গেল। মুখে হাত দিয়ে জ্বালা কমানোর জন্য হাত বুলাতে লাগে, আর মনের মাঝে কিডন্যাপারের 14 গোষ্ঠী ধুয়ে দিচ্ছে। কিছুক্ষণ রায়হানকে বকে আরামসে ভারী লেহেঙ্গা নিয়ে গোল গোল করে ঘুরে নাচতে লাগে। কিডন্যাপ হওয়ার পর ভেবেছিল কিউট জামাই হারিয়ে ফেলছে, এখন তো কিডন্যাপারকে দেখে তার মনে ঢোল বাজা শুরু করেছে। এখন বিয়ে না বলেও কোনো আফসোস নেই অরিনের মনে। তবে কিডন্যাপারকে দেখে ভেবেছিল অরিনের আশিক হবে, কিন্তু উল্টো তাকে থ্রেডের উপর থ্রেড দিচ্ছে। এখন একে আশিক কি করে বানাবে তারই প্ল্যান করে যাচ্ছে গালে হাত দিয়ে। ওহে কিডন্যাপার, বিয়া যখন করবি না তাহলে কেন আমারে উঠাই আনলি? এখন তোরে দেখে মন ঢোল বাজানো স্টার্ট দিয়েছে। এই মনকে এখন কেমনে ঠিক রাখবো? বিয়ে কর নয়তো মাইরা ফেল। ওই 1 সেকেন্ড পরের ছেলের জন্য আমার গোলুমুলু লাইফ শহীদ করব কেন? না না, ইম্পসিবল। ওগো আজরাইল মামা, তুমি আইসো না এত জলদি, আমি তো মজা করেছিলাম। এইসব নানান বকবক করতে লাগে নিজ মনে। বিয়ে বাড়ি যেন পুরো স্তব্ধ হয়ে আছে। কনে কিডন্যাপ হয়েছে এটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। দূরে দরজার পাশে বসে আছে মোহিনী, অরিনের মা। আঁচলে মুখ বুজে মরণ কান্না জুড়ে দিয়েছে। মোহিনীর এমন কান্না দেখে আজাদ হোসেনের মাথা গরম হয়ে যায় এবং সে জোরে একটা ধমক দেয় মোহিনীকে। ধমক খেয়ে মোহিনী চুপসে যায়। ওইদিকে তিশান বারবার কাউকে ফোনে ট্রাই করছে, আর সারাফ অরিনের ভাই এদিক সেদিক অরিনকে খুঁজে চলেছে। সারাফের কলিজার টুকরা তার বোন। হুট করে বোন নিখোঁজ হওয়ায় তিশানের মন চাচ্ছে এখনই নিজের ফোনটা ভেঙে গুড়িয়ে দিতে। এমন সময় তিশানের ফোনে কল এলো। এক প্রকার বিরক্তি নিয়ে রিসিভ করে বলে, হ্যালো। এই জামাই বাবু, চিনেছেন আমাকে? তিশান যা ভেবেছিল তাই। তিশান দাঁতে দাঁত চেপে বলে, আমার হবুকে তুই কিডন্যাপ করেছিস তাই না? এই তো বুদ্ধিমানের মতো কথা। ইয়েস, মাই সো কল্ড ফ্রেন্ড। তোর হবু আমার কাছেই। কেন এমন করলি? আরে বোগাছে রে, এটাও কি আমায় বলে দিতে হবে? কি চাস তুই? কিছুই চাইছি না আপাতত। তুই যেমন সারাকে একদিন আমার থেকে কেড়ে নিয়েছিলি, আজ আমি তোর বিয়ের আগেই তোর হবু বউকে কেটে নিলাম। চোখে ছেড়ে দিব ভাবলি কি করে? তিশানের রাগে গা জ্বলে যাচ্ছে। হঠাৎ দূরে তাকিয়ে দেখলো সারা একটা চেয়ারে চুপচাপ মাথা নিচু করে বসে আছে, আর কিছুক্ষণ পর পর নিজের চোখ মুছছে। হয়তো তিশানের বিয়ে মানতে পারছে না। মানবে কি করে, সে যে তিশানকে ভালোবাসে। সারাকে সেদিন তিশান একটা ঠিকানা দিয়ে বলে সেখানে চলে আসতে একটা সারপ্রাইজ গিফট দিবে। সেদিন সারা খুশিতে হ্যাঁ বলে এবং এখানে কি হবে সারাদিন ভাবতো। কিন্তু এখানে সে সত্যি বড় সারপ্রাইজ পেয়েছে, তা হলো নিজের চোখের সামনে ভালোবাসার মানুষকে অন্য কারো হয়ে যাবে। তিশান সারাকে দেখে একটা দেবিল হাসি দেয়, তারপর কল কেটে দেয় কিছু না বলে। এদিকে রায়হান সারাকে নিয়ে নতুন জীবন কাটানোর হাজারো স্বপ্ন বুনতে শুরু করে। তিশানকে সে যা শাস্তি দেওয়ার দিয়ে দিয়েছে, এখন সে আরামসে তার সারাকে নিজের করে নিবে। 2 বছর আগে এই তিশানই তার সবচেয়ে কাছের বন্ধু ছিল, কিন্তু সেই বন্ধুই সাপের মতো ছোবল মেরে নিজের ভালোবাসাকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। সেই ধোকার জন্য আজ রায়হান সঠিক সময়ের অপেক্ষায় ছিল এবং সফলও হয়েছে। কিন্তু রায়হান জানেও না তার সারা সেই বাড়িতেই উপস্থিত। রায়হান চোখ বুজে যেই আরামদায়ক চেয়ারে হেলান দিল, অমনি অরিন দরজা ধাক্কাতে ধাক্কাতে চেঁচিয়ে বলে, আরে ও হ্যালো কিডন্যাপার, আপনি আমাকে বন্দি করে গেছেন কই? আমার একা ভালো লাগছে না, আসেন না ঘরে, আমি গল্প করব। রায়হান বিরক্তির সাথে চোখ খুলল। অরিনের প্রতিটা কথায় রায়হানের কান পর্যন্ত বেশ ভালোভাবে পৌঁছেছে। রায়হান কপাল চাপড়ে বিড়বিড় করে বলে, এই মেয়ে আমাকে রেহাই দিবে না। এর তিশানের গলায় ঝোলাতে পারলেই মনে হচ্ছে ভালো হতো। এই মেয়ে যা জল্লাদি, এই ঢের ছিল।
ঈশানকে সাহায্য করার জন্য। এমন বুঝে কেন করলাম তাই ভেবে পাচ্ছি না। রায়হানের কথার মাঝে অরিন আবার বলে ওঠে, আরে কই গিয়ে মরছেন? আপনি নাকি অকালে বোবা হইছেন? কানে কি শুনেন না? আরে ওই কিডন্যাপার! এইসব কানা বোবা শুনে রায়হানের মাথায় রাগ চেপে বসে। সে এমন জোরে ধমক দেয় যে অরিন ভয় একদম চুপসে যায় আর নিশ্চিত হয় কিডন্যাপার তার দরজার আশেপাশেই আছে। অরিন দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ল। এই ভারী লেহেঙ্গাতে অরিন অনবরত ঘেমেই চলেছে। উপরে থাকা সিলিং ফ্যানও যেন তার এই ঘাম যাচ্ছে না। অরিন কি করবে ভেবে পাচ্ছে না। বেশ খানিক সময় বাদে রায়হানের ফোনে আবার কল এলো। রায়হান চোখ খুলে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তিশানের কল। রায়হান হাসি মুখে কল রিসিভ করে। কল রিসিভ করতে তিশান কিছুটা আফসোসের সুরে বলে, ইস, অনেক কিছু মিস করে গেলি রে দোস্ত তুই। মানে? আমি বিয়ে করেছি আমার ভালোবাসার সারাকে। বলেই তিশান হাসতে হাসতে কল কেটে দেয় আর রায়হান যেন বরফের মতো হয়ে গেল। রায়হানের ভাবনার মাঝেই তার ফোনে কয়েকবার টুংটাং শব্দ হলো। মেসেজের টোন। রায়হান ফোনের দিকে তাকিয়ে কাপা কাপা হাতে ফোনের লক খুলে ইনবক্সে ঢুকলো। তিশান ছবি পাঠিয়েছে। রায়হান সাহস পাচ্ছে না তিশানের মেসেজ সিন করা, তবুও কিসের ছবি দিয়েছে তা দেখতে হবে তাকে। কাঁপতে কাঁপতে আঙ্গুল দিয়ে টাচ করলো তিশানের মেসেজে। হ্যাঁ, সারা আর তিশানের বিয়ে হয়েছে। এই ছবিগুলোই তা প্রমাণ করে দিচ্ছে। তার কলিজা মোচড় দিয়ে উঠলো যেন কেউ তার কলিজা ছিঁড়ে নিয়েছে। ছবিগুলো দেখে রায়হানের চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। ছেলেরা কাঁদে না যদি না মাত্রাতিরিক্ত কষ্ট পায়। আজ রায়হান কাঁদছে। হ্যাঁ, ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছে, চিরতরে হারিয়ে ফেলেছে। এর মানে কি রায়হান তার ভাগ্যের কাছে আবারও হেরে গেল? তার ভাগ্য কেন তার থেকে বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে? সে কি একটু সুখের আশা করতে পারে না? তার কি ভালোবাসার মানুষকে নিয়ে বাকিটা জীবন কাটানোর অধিকার ছিল না? তারা রেগে বারবার তিশানকে মারতে যেতে চাচ্ছে, কিন্তু তার আগেই অরিনের বাবা আটকিয়ে রাখে। তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এভাবে হুট করে অন্য কাউকে বিয়ে করে নিবে, এটা আবার কি? তাদের কি ন্যূনতম চিন্তাও হচ্ছে না তার বোনের জন্য? সারাফের মন চাচ্ছে আচ্ছা মতো ধোলাই দিতে বাটপার তিশানকে। তিশান হাসি খুশি ভাবে বিয়ে করে নিল। এদিকে সারা তো কোনো এক শখের মধ্যেই আছে। কি থেকে কি হয়ে গেল সবটা যেন স্বপ্নের মতো লাগছে তার। রায়হান বারবার নিজেকে সামলানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। তার বারবার মনে হচ্ছে সারা কেন গেল ওই বিয়ে বাড়িতে, কেন গেল? তার যাওয়াটা কি খুব প্রয়োজন ছিল? কেন সারা একবারও রায়হানের কথা ভাবলো না? এসব নানান চিন্তা করতে থাকে সে। তিশানকে শিক্ষা দেওয়ার জন্য অরিনকে কিডন্যাপ করেছে, কিন্তু এখন তাকেই জীবনের সবচেয়ে বড় আফসোসটা করতে হচ্ছে। হঠাৎ রায়হানের কল এলো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ফোনের দিকে তাকালো। তোহা ফোন করেছে। রায়হান নাক টেনে ফোন রিসিভ করে স্বাভাবিকভাবে বলার চেষ্টা করে, হ্যাঁ ভাবি, বলো। তুই কোথায় ভাই? এদিকের খবর জানিস? তিশান তো তোমার ভাই সারাকে বিয়ে করে তোমাদের বাড়িতে উঠেছে, তাই তো? তোহা প্রথমে কিছু বলতে পারলো না। কি বলবে সে? নিজের ভাইয়ের কর্মকাণ্ডে বারবার তোহার মাথা নিচু হয়। তোহা দৃঢ় গলায় বলে, তুই জানতিস আগে থেকে? তো জানবো না? ভুল তো আমারই হলো। আমার আগে থেকেই সারাকে সরিয়ে আনা উচিত ছিল। তোহা অবাক হয়ে বলে, এর মানে তুইও অরিনকে কিডন্যাপ করেছিস? রায়হান কিছু বলল না, চুপ করে রইল। রায়হানের নীরবতায় বলে দিচ্ছে সেই অরিনকে কিডন্যাপ করেছে। তোহা আবারও কিছু বলে না। আচ্ছা, যা হবার হয়েছে, বাসায় যাও এখন। মা চিন্তা করছে আর মাইজ আমার সাথে আছে। কি করছে বাইস? ঘুমালো মাত্র, বাসায় যাও জলদি করে। মা চিন্তা করছে, তোমায় না পেয়ে আমাকে বারংবার কল করছে। সারা কোথায় ভাবি? ভাঙা গলায় বলে রায়হান। তোহা বুঝতে পারছে না কি বলবে, তবুও নিজেকে সামলে তোহা বলে, তানিশকে রুমে রেখে আসছি। রায়হান কল কেটে দেয়। তার বুকটা ফেটে যাচ্ছে। বাস্তবতাগুলো এত কঠিন হয় কেন? রায়হান কাঁদবে না বলেও তার চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। এপাশে তোহা কল কেটে দীর্ঘশ্বাস ছেড়ে ড্রয়িং রুমের দিকে তাকালো। তিশান তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে এবং অতিরিক্ত ড্রিঙ্কসও করছে। তোহা হচ্ছে রায়হানের বড় ভাই মাহানের স্ত্রী। মাইজ হচ্ছে মাহানের একমাত্র ছেলে। মাইজ রায়হান বলতেই পাগল। সে 8 বছরের একটা পিচ্ছি ছেলে। এদিকে তোহার মা দরজা লাগিয়ে ঘরে খাপটি মেরে বসে আছে। ছেলের পছন্দে বিয়ে করবে ভালো কথা, এখন হুট করে অন্য এক মেয়েকে কেন বিয়ে করবে? বিষয়টা একদম পছন্দ হয়নি তার। আর তার স্বামী বা কি করে রাজি হলো অন্য মেয়েকে বাড়ির বউ করে আনার? সম্মানহানির ভয়ে? হায় রে দুনিয়া। তিশানের বাবা গেছে আরেকবার সারার বাবা মাকে বোঝাতে। তারা হুট করে এভাবে বিয়েটা একদমই মেনে নিতে পারেনি, যার ফলে রেগে মেগে তারা সারাকে ত্যায্য করেছে। কথাটা এখনো সারার কানে যায়নি। জানলে হয়তো তার এসব উচ্ছ্বাস মাটিতে মিলিয়ে যাবে। সারা তখন থেকে তিশানের জন্য, কিন্তু তিশানের এখনো আসার খবর নেই। এবার সারা কিছুটা রেগে যায়, তবুও ঘর থেকে বের হলো না। চুপচাপ পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগে।
এমন সময় খট করে দরজাটা খুলে গেল। তিশান ঢলে ঢলে রুমে প্রবেশ করলো। এতটাই ড্রিঙ্কস করেছে যে তিশান এখন আউট অফ মাইন্ড। বিয়ের রাতে এভাবে ড্রিঙ্ক করে পড়ছে দেখে সারা রেগে মেগে আগুন। সে দ্রুত দরজা লাগিয়ে তিশানের সামনে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, এমন সময় তিশান সারার চুলের মুঠি এত শক্ত করে ধরলো যে সারার প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা। সে জোরে চিৎকার দিল, কিন্তু আফসোস তার চিৎকার চার দেয়ালের মাঝেই রয়ে গেল। সারার চিৎকারে তিশান আরো জোরে চেপে ধরলো, যার ফলে সারার মনে হচ্ছে তার চামড়া সহ উঠে যাচ্ছে চুলের সাথে। তারা বারবার করে মিনতি করছে নিজেকে ছাড়ানোর জন্য। তিশান হুঙ্কার ছেড়ে বলে, শুধুমাত্র তোর জন্য আমি আমার জান পাখি অরিনকে বিয়ে করতে পারলাম না, তাকে নিজে করতে পারলাম না। কেন আসছিস তুই আমার জীবনে? অ্যান্সার মি, হোয়াই? তুই আর তোর নাগরের জন্য আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। ছাড়ো আমাকে তিশান, আর তুমি কার কথা বলছো না? এমন ভাব ধরছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। আমি সত্যি বুঝতে পারছি না তুমি কার কথা বলছো। থাক, হয়েছে, আর তোর বোঝা লাগবে না। বাই দ্য ওয়ে, আই লাভ অনলি অরিন, মাইন্ড ইট। বলেই সারাকে সজোরে ধাক্কা দিয়ে সরে যায় তিশান। সারা জানালার সাথে লেগে গেলেও নিজেকে সামলে নেয়, নয়তো কপালে চোট পেত। তবে সারা চুল জোরে চেপে ধরার ফলে তার মাথা প্রচন্ড ব্যথা করছে। হুট করে অরিনকে ভালোবাসে কথাটা মনে করতেই সারা চেঁচিয়ে বলে, তাহলে তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে না করে আমায় কেন বিয়ে করেছো? আমি কি করেছি এখানে? তিশান রেগে মেগে তেড়ে সারার সামনে এসে দাঁড়ায়। সারার ভয়ে শরীরে লোম দাঁড়িয়েছে এই ভেবে তিশান যদি এবার আরো খারাপ কিছু করে তার সাথে। তারা ভয় রীতিমতো কাঁপছে। তিশান এতটাই রেগে আছে যে তার মুখ লাল হয়ে গেছে। তিশান সাথে সাথে একটা ডেভিল স্মাইল দিয়ে বলে, প্রতিশোধের জন্য যান, তবে তুমি জানো আমি তোমাকে কখনোই ভালোবাসিনি এবং বাসবও না। তুই শুধু সামান্য একটা টোপ মাত্র ওই রায়হানকে কবজা করার জন্য। সারা হতবাক হয়ে তিশানের দিকে তাকায়। এতদিনের সব কেয়ারিং ভালোবাসা মিথ্যে ছিল। তিশান কিছু না বলে বিছানায় সাজানোর জন্য থাকা সব ফুল একটানে ছিঁড়ে রুমের এদিক সেদিক ফেলে শুয়ে পড়ে কাত হয়ে। হুট করে মাথা উঁচু করে পিছের দিকে সারার দিকে তাকিয়ে বলে, খবরদার, তুই আমার বিছানায় শুবি না। যদি তোকে বিছানায় পাই তোকে কোলে নিয়ে আছাড় মারবো। বলেই তিশান আগের মতো শুয়ে পড়ে। এদিকে সারা ভয়ে সেখানেই দাঁড়িয়ে এদিক সেদিক সোফা খুঁজতে থাকে। না, একটা সোফাও নেই। এখন কি তাকে ফ্লোরে শুতে হবে? সারার এখন খুব করে আফসোস হচ্ছে রায়হানের জন্য। জীবনে মনে হচ্ছে সবচেয়ে বড় ভুল সে অলরেডি করে ফেলেছে, যার শাস্তি তাকে সারা জীবন পেতে হবে। তিশানের চেয়ে হাজার গুণ ভালোবাসতো তাকে রায়হান, কিন্তু সে নিজের স্বার্থেই শুধুমাত্র ব্যবহারই করে গেল রায়হানকে। কিন্তু রায়হান আজ অব্দি এই নিয়ে অভিযোগ করলো না। আর আজ যে তার স্বামী, সে আজ তাকে কিভাবে ভেবেই সারা হুহু করে কেঁদে দিল। সারার কান্নার শব্দে তিশান জোরে একটা ধমক দিল, যার জন্য সারা মুখ চেপে ধরেছে যেন তার কান্নার শব্দ তিশানের কান অব্দি না পৌঁছায়। চাঁদের মতো মুক্তি যখন হাসতো নয়ন জানি, এত কইরা মই ছাড়িতাম গালি। ঘাটে আইসা পাশে বৈশা জড়াইতো এ বুকে, ভুলবো আমি এই কথা কেমন? তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, লাল শাড়ি পরিয়া কইরা রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইলা, নীলা না বিদায়, তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা জানি আজ রাতে হইবা পরে, আর ভাইব আমার। অরিন বাসার এবং কিডন্যাপারের চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়ে নিজেই জানে না। হঠাৎ কারো গানের সুরে ঘুম ভাঙে তার। গানের গলা কেমন কিডন্যাপারের মতো লাগছে তার কাছে। হ্যাঁ, কিডন্যাপারেরই গলা। কি কিউট গলা, কিন্তু এমন চেঁচা মার্কা গান গাইছে কেন? চাকা খাইলো নাকি? এসব নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে অরিনের মাথায়। রায়হান গান শেষ করে আকাশের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। আকাশটাও যেন নিঃসঙ্গ আজ, তাই হয়তো
থালার ন্যায় চারটাও আজ দেখা যায়নি। রায়হান আবারও গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবতে যাবে এমন সময় অরিনের বাকোয়াস চিল্লানি। মেজাজ বিগড়ে গেল রায়হানের। এই যে স্যাকাখোর কিডন্যাপার, আমার তো ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। বলি না খেয়ে মরবো নাকি? আমি যদি না খেয়ে মরি তাহলে আমার বাবা এবং ভাইয়া আপনার পিন্ডি চটকাবে, মনে রেখেন। রায়হান তেড়ে মেরে অরিনের দরজার সামনে এসে বলে, তোমার বাবা আর ভাই জীবনেও আমার টাকা পাবে না। চুপচাপ বসে থাকো, একদম মাঝে মাঝে বকমা। বলেই রায়হান চলে যেতে নিত। এমন সময় অরিন আবারও বলে ওঠে, তাহলে আমি না খেয়ে মরবো? আজই তো দরজা খুলেন বলছি, খুলেন। আরেকবার চিল্লালে তোমাকে পানি অব দিতে পোড়া। চুপচাপ বসে থাকো, আমি খাবারের ব্যবস্থা করছি। বলে রায়হান চলে যায়। রায়হানের পায়ের আওয়াজ দূরে যাচ্ছে স্পষ্ট শুনতে পেল অরিন। অরিন মুখে আঙ্গুল দিয়ে বসে রইল। যদি সত্যি সত্যি না খাওয়ায় তার বকবকের কারণে, সেই ভয়ে অরিন মুখ অব্দি খুলল না। এই বিয়ের প্যারায় সেই দুপুরে খেয়েছিল, এখন তো রাত মিনিমাম 12টা বাজবে। অরিন গালে হাত দিয়ে ভাবছে, আচ্ছা, আমার বাবা মা ভাইয়া কি আমাকে খুঁজছে? তারা কি জানে আমি কিডন্যাপ হয়েছি? তারা কি আমায় খুঁজেছে? আর আমার ওই হবু বরের কি হলো? সে তো মনে হয় এতক্ষণে পগার পার। যাই হোক, ওই ছেলেরে নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমি পারলে সারা জীবনই এভাবে কিডন্যাপ হয়ে থাকবো। অরিন হঠাৎ নিজের হাতের দিকে তাকাতেই খেয়াল করে তার শুভ্র হাতে কিছুটা রক্ত জমাট হয়ে লাল টকটকে হয়ে আছে। যখন কিডন্যাপ হয় তার হাতের কয়েকটা চুড়িতে তার ভার লাগায়, সেগুলো ভেঙে ছিটকে পড়ার সময় হাত কিছুটা কেটে যায়, যার ফলে রক্ত জমাট। তবে এটা ব্যথা কেন করলো না সেটাই ভাবছে অরিন। অরিনের ভাবনার মাঝে রায়হান খাবার পানি রেখে চলে গেল। একবার ফিরেও তাকালো না, যা দেখে অরিনের বড্ড রাগ হলো। প্যাকেট খুলে যখন বিরিয়ানি দেখলো তখন অরিনের সকল রাগ উড়ে গেল। গপাগপ করে সবটা খেয়ে সুখের ঢেকুর তুলল অরিন। বালিশহীন বিছানায় চুপটি করে শুয়ে পড়লো নানান কথা চিন্তা করতে করতে। সারা রাত অরিন বেঘরে ঘুমালো, আর রায়হান সারাটা রাত নির্ঘুম কাটালো। পরের দিন সকালে অরিনের ঘুম ভাঙতেই দেখলো দরজা খোলা। সে জলদি করে উঠে বাইরে গেল। কি সুন্দর পরিবেশ, মনে হচ্ছে যেন একটা গ্রাম। উঠানটায় অরিন কিছুক্ষণ হাঁটলো। এখন ঘুরে ঘুরে পুরো টিনের বাড়িটা দেখতে নিবে এমন সময় রায়হান কোথা থেকে এসে অরিনের হাত ধরে বাইরে নিয়ে যেতে থাকে। অরিন নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে, আরে ওই কিডন্যাপার, হাত ছাড়েন। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? রায়হান টু শব্দও করলো না। সে সেখান থেকে বেরিয়ে অরিনকে গাড়িতে উঠে নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসলো। একটা আকাশি কালার শার্ট পরিহিত রায়হান, হাতা কোনো অব্দি ফোল্ড করা, চোখে কালো সানগ্লাস, চুলগুলো স্পাইক করা, একদম ফিল্মি হিরো লাগছে অরিনের কাছে। অরিন নিজেকে সংযত করে বলে, এখান থেকে কই নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? তো এখানেই পচে মরতে নাকি? আমি কি সেটা বলেছি? এত কিছু বলা লাগবে না, চুপচাপ বসে থাকো। তোমার এই আজে বাজে কথা শুনতে চাই না। বলে রায়হান গাড়ি স্টার্ট দিল। অরিন হাঁ করে তাকিয়ে আছে রায়হানের দিকে। রায়হান নিজেকে সংযত করে চুপচাপ গাড়ি চালাচ্ছে। সারা রাত কেঁদে এবং না ঘুমিয়ে চোখের নিচে এমন ডার্ক স্পট পড়েছে, তার সাথে চোখ দুটো চরম লাল হয়ে আছে। এসবের কারণে রায়হান চোখে সানগ্লাস লাগিয়ে রেখেছে, যাতে করে অরিন দেখতে না পায়। একদিনে অরিনকে যতটুকু চিনেছে সে বেশ বুঝেছে এই নিয়ে প্রশ্ন করতে করতে তার মাথা খাবে। তাই আগে থেকেই নিজেই সচেতন হয়। কিন্তু অরিন কি আর চুপ থাকার মানুষ? আচ্ছা, একটা কথা বলবো। না। সোজা সবটা জবাব দিল রায়হান। অরিন গাল ফোলালো। এই কিডন্যাপার তাকে সহ্য করতে পারে না, কেন সে বুঝে না। অরিন নাক টেনে বলে, দয়া করে যদি বলতেন আমরা কোথায় যাচ্ছি। পাচারকারীর কাছে তোমায় বেঁচে দিতে যাচ্ছি। অরিন এক মুহূর্তের জন্য ঘাবড়ে যায়, পরে আবার ঠিকই বুঝে যায় রায়হান তার প্রতি বিরক্ত। যতই হোক অনার্স পড়ুয়া মেয়ে, কিছুদিন পর মাস্টার্সে ভর্তি হবে, এইটুকু বোধগম্য তো তার আছেই। অরিন গোমরা হয়ে বলে, আপনি কি আমার উপর বিরক্ত? অনেকটা। অরিনের মুখের উপর জবাব দিল রায়হান। অরিন এবারও গাল ফুলালো। এতই যখন বিরক্ত তাহলে আমায় কিডন্যাপ করলেন কেন? আমার তো বিয়ে হয়েই যেত। আপনি বাম হাত হয়ে কেন আমাদের লাইফে ঢুকলেন? তোমার মতো বাচ্চাকে কিডন্যাপ করাতেই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গিয়েছে। সাথে সারাকে হারালাম। বিড়বিড় করে বলল রায়হান। কিছু বললেন? রায়হান উত্তর দিল না। রায়হানের এমন ভাব দেখে অরিনের মন চাচ্ছে কষিয়ে কয়েকটা চল লাগাতে। এতে যদি কিছুটা হলেও এই ছেলের ভাব কমতো। অরিন গান খুলিয়ে জানালার দিকে ফিরে যায়। গ্রাম ছেড়ে কিছুক্ষণের মাঝেই শহরে ঢুকে যায় তারা। 10 মিনিট পর একটা গলিতেই ঢুকলো, এবং সেই গলি অরিনের চিনতে অসুবিধা হলো না। কিছুক্ষণের মাঝেই রায়হান অরিনকে নিয়ে অরিনের বাসার নিচে এসে গাড়ি দাঁড় করায়। রায়হান গাড়ি থেকে নামলেও অরিন নামলো না। রায়হান ব্রুকুচকে বলল, কি হলো, নামছো না কেন? অরিন অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বলে, নামবো না।
নামবে না মানে কি? মানে হলো এই আমি এখানেই বসে থাকবো। হেয়ালি না করে বলো কি হয়েছে। ডিসগাস্টিং। সরি বলেন। হোয়াট? সরি কেন বলতে যাবো আমি? আজও। ভ্রুকুচকে উত্তর দেয় রায়হান। আপনি জানেন না কেন? রায়হান মাথা নাড়িয়ে না বোঝায়। কাল থেকে আজ অব্দি যে মিসবিহেভ করেছেন তার জন্য। তোমার উল্টোপাল্টা স্বভাবের কারণেই ধমকাইছি, তাই সরি বলার কোনো প্রশ্নই ওঠে না। বাহ বাহ, আজকাল দেখি সত্যেরও কদর নেই। না নেই। এখন তুমি নামবা নাকি গাড়ির ডোর খুলে তোমায় আছাড় মারবো? কিছুটা ধমকে সুরে উত্তর দেয় রায়হান। নামছি তো ধমকান কেন? বলতে বলতে অরিন গাড়ি থেকে নেমে দাঁড়ায়। তখনই ভেতর থেকে সারাফ, মোহিনী এবং আজাদ হোসেন বেরিয়ে আসে ওদের সামনে। মোহিনী তো দৌড়ে গিয়ে মেয়েকে বুকে টেনে নেয়। সারাফ আর আজাদ হোসেনও করুণ চোখে অরিনের দিকে তাকিয়ে রয়। মোহিনী অরিনের গালে হাত বুলাতে বুলাতে বলে, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ আম্মু, ঠিক আছি আমি। বলে রায়হানের দিকে তাকায় অরিন। অরিন তা ধরেই নেয় আজ তার ভাই কিডন্যাপারকে উদম কেলানি দিবে, আর সে সাবানের মতো রায়হানকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়বে। অরিনের ভাবনা এক ট্যাঙ্কি জল ঢেলে দিয়ে সারাফ রায়হানের হাতে হাত মিলিয়ে হেসে বলে, ধন্যবাদ ভাই, তুমি যদি আমার বোনটাকে না পেতে হয়তো আমার বোনটা কঠিন বিপদে পড়ে যেত। না, ব্যাপার না। ওকে বিপদ থেকে রক্ষা করে নিজের দায়িত্ব মনে করেছি, তাই করেছি। যাই হোক, আজ তাহলে আসি, ফের যাতে বিয়েতে পালিয়ে না যায়। বলে রায়হান গাড়িতে উঠে চলে গেল। আর অরিন হাঁ করে তাকিয়ে আছে রায়হানের যাওয়ার দিকে। কি বলে গেল এই কিডন্যাপারটা? আমি পালিয়েছি? অরিনের ভাবনার মাঝে মোহিনী অরিনের কান টেনে ভিতরে নিয়ে যায়। আহ আম্মু, কাম ছাড়ো, লাগছে। পাইসিমি, এতই যখন বিয়েতে পালাবি তাহলে বিয়েতে সম্মতি দিলি কেন? তোর জন্য তো মান সম্মান সব গেল আমাদের। বিয়েতে তোমার কোন 14 গোষ্ঠী আসছে যে তোমার মান সম্মান যাবে? শুধু তো ছেলের পরিবার সহ আত্মীয়রা আসছিল। আর শোনো আম্মু, আমি পালাইনি, আমাকে কিডন্যাপ করা হয়েছিল। একদম ঠিক করেছে, তোকে কিডন্যাপ করেছে, নয়তো ওই ছেলের সাথে তোর বিয়ে হলে তোর জীবন নষ্ট হয়ে যেত। মোহিনী এবং অরিনের কথার মাঝেই বলে ওঠে সারাফ। মানে ওই ছেলের সাথে বিয়ে হলে জীবন কেন নষ্ট হতে যাবে? ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো অরিন। তুই কিডন্যাপ হয়েছিস তা নিয়ে ওই তিশানের কোনো চিন্তাই ছিল না। তোকে পাচ্ছে না বলে ওই তিশান আরেক মেয়েকে জোর করে বিয়ে করে নিল, তাও আবার আমাদের সবার সামনে। সারাফের কথা শুনে অরিন ইয়া বড় হাঁ করে সারাফের দিকে তাকালো। তারপর নাক গা ফুলিয়ে বিড়বিড় করে বলে, লুচ্চা স্যাঁচা। বলে হনহন করে নিজের ঘরের দিকে চলে গেল অরিন। আজাদ হোসেন বলে, ওই ছেলেটা ছিল বলেই কিডন্যাপার আমাদের মেয়ের কোনো ক্ষতি করতে পারেনি। হ্যাঁ বাবা, রায়হানের ঋণী হয়ে থাকবা আমরা, ওর না থাকলে কি যে হতো। বলে দীর্ঘশ্বাস ছাড়ে সারাফ। মোহিনী রান্নাঘরে ছুটল মেয়ের খাবারের ব্যবস্থা করতে। সারাফ নিজের ঘরে গেল ফ্রেশ হতে। তোয়াল ঘাড়ে রেখে ওয়াশরুমে ঢুকতে নিবে এমন সময় তার ফোনে রিংটোন বেজে ওঠে। সারাফ বিছানার উপরে থাকা নিজের ফোনটার দিকে তাকালো। তারপর আবার বিছানার কাছে এসে ফোনের দিকে তাকাতেই তার মেজাজ গরম হয়ে গেল। ফোন না তুলে সারাফ আবারও ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়েও সে ফোনের রিংটোনই শুনতে পেল। আর উপায় না পেয়ে ফোনের দিকে গেল। একটা মেসেজ সিন করলো। মেসেজে লেখা আছে, 5 মিনিটের মধ্যে যদি আমার ফোন রিসিভ না করো তাহলে তোমার বাসায় গিয়ে ডাইরেক্ট শাশুড়ি মায়ের পায়ে গিয়ে সালাম করব, মনে রেখো। এই মেসেজ দেখে সারাফ ঝোঁক গিলে সাথে সাথে ফোন দিল হিয়াকে। হিয়া সেই মেয়ে যে এতক্ষণ ধরে সারাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছিল। সাথে সাথে হিয়া রিসিভ করলো যেন সারাফের ফোনেরই অপেক্ষা ছিল। গুড মর্নিং ইনসান। হিয়া মুচকি হেসে বলে, তোমার সমস্যা কি হিয়া? এভাবে ডিস্টার্ব করো কেন তুমি? জানো না বাসায় প্রবলেম চলছে, তবুও তোমার এসব বাচ্চামি যাবে না। অনেকটা রেগেই কথাগুলো বলল সারাফ। কি করব বলো, ঘুম থেকে উঠে তোমার কণ্ঠটা না শুনলে ভালো লাগে না তো। এইসব আজে বাজে না ভেবে নিজেকে স্টাডিতে প্রকাশ কর স্টুপিড। তোমার জন্যই তো স্টুপিড হই, তা কি তুমি বোঝো না? বাই দ্য ওয়ে, আমাকে একটা ফোন দিলে কি তোমার ব্যালেন্স শেষ হয়ে যায়? হ্যাঁ, ফোন কেন দাও না? অভিমানী সুরে বলে হিয়া। আমার ঠেকা পড়ে নাই তোমাকে ফোন দেওয়ার। বলেই কল কেটে বাইরে চলে আসে সারাফ। হিয়া আর ডিস্টার্ব করে না। সেও উঠে ফ্রেশ হতে চলে গেল। হিয়া হলো অরিনদের পাশের বিল্ডিং এর মালিকের একমাত্র মেয়ে। যবে থেকে সারাফ এখানে শিফট হয়েছে তবে থেকে হিয়া সারাফের জন্য পাগল। তিশান ঘুম থেকে উঠে পাশে সারাকে পায় না। তিশানের মাথা ভার হয়ে আছে, তাই সে মাথায় 2 হাত চেপে বসে রইল কিছুক্ষণ। কালকে ড্রিঙ্কস বেশি করে ফেলেছে, তার দরুন মাথা ভার হয়ে থাকা। তিশানের বসে থাকার মাঝেই ওয়াশরুমের দরজায় কেউ খট করে খুলল। তিশান চোখ মেলে ওয়াশরুমের দিকে তাকালো। তারা একটা মেরুন রঙের শাড়ি পরেছে। চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে বের হচ্ছে সে।
সারা এখনো খেয়াল করেনি যে তিশান উঠে গেছে। সারা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল মুছতে মনোযোগী হয়। হুট করে আয়না দিয়ে তার বিছানায় চোখ গেল। তিশান হা হয়ে তার দিকে তাকিয়ে আছে, যার ফলে সারার লজ্জায় পড়ে যায়। আবারও হুট করে কাল রাতের কথা মনে পড়তে তার মুখ গোমরা হয়ে যায়। তাই তিশানের দিকে আর তাকালো না সে। তিশান কিছু না বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। সারা পেছন থেকে তার যাওয়া দেখলো, শুধু কোনো টুশব্দও করে না। চুল মোছা শেষ হলে সারা বেলকনিতে তোয়ালটা মেলে দেয়। তারপর কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখতে থাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে সে ভেতরে চলে আসলো। তিশান ততক্ষণে বেরিয়ে এসেছে। সবার উপস্থিতি টের পেতেই বলে, তাড়াতাড়ি নিচে যাও, আমি একটু পরে আসছি। তুমি যাবে না? আহ, আমি যাবো কি যাবো না তোমাকে কে ভাবতে বলেছে? যা বলেছি তাই করো, ইডিয়েট। কিছুটা গেলেই উত্তর দিল তিশান। তারা মাথা নিচু করে ফেলে। তারপর দরজার দিকে যেতেই তিশান থামিয়ে দেয়। তারা পিছনে ফিরে ভ্রু কুঁচকে তাকালো। তারা পিছে ফিরতেই গরম বাতাস তার মুখমণ্ডলে ছুঁয়ে যায়, যার ফলে সে চোখ মুখ খিচে থাকে। আমাকে কি তোমার চাকর পাইছো যে হেয়ার ড্রায়ার ধরে রাখবো? হেয়ার ড্রায়ার দিয়ে নিজের চুল শুকাও। তারা পিটপিট করে তাকিয়ে হেয়ার ড্রায়ারটা হাতে নিয়ে নিল। তারপর 2 মিনিটে চুল শুকিয়ে ভালোভাবে চুল বাঁধতে তিশান সারার আঁচল দিয়ে সারার মাথায় ঘোমটা দিয়ে দেয়। তিশার এমন কেয়ার দেখে এক প্রকার শক খায় সারা, তবুও কোনো প্রশ্ন করলো না। এই ভয় যদি হিতে বিপরীত হয় তখন তারা রিস্ক নিতে চায় না, তাই চুপচাপ নিচে চলে আসে। নিচে এসে তেমন কাউকেই আশেপাশে পায় না। রান্নাঘরও সেই চিনে না, তাই সেই সোফায় বসে রইল। যদি কাউকে পায় তাহলে জিজ্ঞাসা করে নিবে রান্নাঘর কোথায়। এমন সময় তিশানের ফুপু নিচে নামে। নতুন বউ কিভাবে সোফায় বসে থাকতে দেখে ফুপি তার বিখ্যাত ডায়লগ শুরু করলো। বাবা, নতুন বউ দেখি প্রথম দিনে বাড়িতে আইসা রানীর মতো বসে আছে। বাহ! হ্যাঁ গো ভাবি, তোমার কপাল খুলল বুঝলাম। প্রতিদিনই তোমাকে অর্ডার দেওয়া শুরু করবে। রূপ দিয়ে আমাদের জজলের মাথা খাইছো, আর কি বা বাকি আছে খাওনের? ও হ্যাঁ, সংসার আবার খায়ও না। মহিলার এসব কথা তারা মাথা নিচু করে উঠে দাঁড়ায়। তিশানের মা রান্নাঘর থেকে বেরিয়ে আসে লিভিং রুমে চেঁচামেচি হওয়ার কারণে। তিশানের মা ভ্রুকুচকে বলে, কি হয়েছে আপা? দেখো না গো, দেখো না তোমার বৌমা কেমন সোফায় পায়ের উপর পা তুলে বইসা ছিল। তিশানের মা সূক্ষ্ম দৃষ্টিতে সারার দিকে তাকালো। তারা এখনো মাথা নিচু করে রেখেছে, কোনো কথাই বলেনি। ফুপি আরও ভাষণ ছাড়ছিল বিধায় তারাকে নিয়ে সে রান্নাঘরে চলে আসে। সেখানে শান্ত সুরে জিজ্ঞাসা করে, ওখানে বসেছিলে কেন? রান্নাঘরটিকে কোন দিকে আমি খুঁজে পাইনি, তাই সোফায় বসেছিলাম। যদি কাউকে আশেপাশে পাই তাহলে জিজ্ঞেস করতাম, সেই আসে। নিচের দিকে তাকিয়ে কথাটা বলল সারা। তারার এমন ভদ্র আচরণ তিশানের মায়ের পছন্দ হলো। তিশানের মায়ের হঠাৎ তোহার কথা মনে পড়লো। তার ঘরে দরজা লাগিয়ে বসে থাকার কারণে তোহা রাগ করে খুব সকালে মাইজকে নিয়ে শ্বশুরবাড়ি ফিরে যায়। তিশানের মা দীর্ঘশ্বাস ফেলে। রায়হানের বাসায় ফেরার মতো কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তার মাইজের বারবার ফোন করার জন্যে সে এখন বাসায় যেতে বাধ্য হয়। রায়হান বাসায় ঢুকতেই মাইজ কোথা থেকে এসে চাচ্ছু বলে রায়হানের কোলে ঝাঁপিয়ে পড়ল। রায়হানও হেসে কোলে তুলে নেয়। তারপর কয়েকটা কিস্তি দিয়ে বলে, আবার চাচুটা এতক্ষণ কি করছিল? তোমাকে মিস করছিলাম চাচ্চু। কাল বিকেল থেকে তোমায় দেখিনি, ভালো লাগে না। মুখ গোমরা করে কথাটা বলল মাইজ। রায়হান হেসে মাইজের গালে আরেকটা কিস্তি দিয়ে বলে, চাচু তো এসে গেছি। মাইজের মুখে হাসি ফুটলো। রায়হান মাইজকে নিয়ে ভেতরে চলে আসলো। ভেতরে এসে দেখে তার বাবা মা ভাই ভাবি গালে হাত দিয়ে সোফায় বসে আছে। মাহান রায়হানকে দেখেই বলে, ওই ছিলি তুই কাল বিকাল থেকে? দরকারি কাজে ছিলাম। আর কেউ প্রশ্ন করলো না রায়হানকে, কারণ যতই জিজ্ঞেস করুক না কেন রায়হানের মুখ থেকে কিছু বের করতে পারবে না। আর রায়হান ফাইয়াজ কমার্সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে কানাডা থেকে। 2 মাস আগে দেশে ফিরেছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন 2 বছর আগে কি করে তিশান সারাকে কেড়ে নেয়। সারাকে রায়হান পছন্দ করতো কলেজ লাইফ থেকে। যখন সারার থেকে দূরে কানাডায় আসলো তখন উপলব্ধি করতে পারলো তার পছন্দ ভালোবাসায় পরিণত হয়েছে। রিমন, তিশান এবং রায়হান তিনজনই তিনজনার জানে জিগার দোস্ত। তবে তিশান বড্ড বিরক্তিবোধ করতো রায়হানকে নিয়ে, কারণ তারা যেখানে যাক না কেন রায়হানকে মেয়েরা বেশি প্রায়োরিটি দেয়। বিষয়টা একসময় তিশানের ক্ষোভে পরিণত হয়। তার চেয়ে বড় প্রবলেম হচ্ছে তিশান যেই মেয়েকে পছন্দ করে সেই মেয়েকেই রায়হান ভালোবাসত। এই জন্য সে মনে মনে ঠিক করে নিয়েছিল সারাকে রায়হানের থেকে কেড়ে নিবেই সে। রায়হান সারাদা যেতেই তিশান সারাকে নানাভাবে ইমপ্রেস করে। একসময় সারা এতটাই পছন্দ করে ফেলে তিশানকে যে সারাই প্রথমে তিশানকে প্রপোজ করে বসে। তারপর আর কি ওদের জমিয়ে রিলেশন শুরু হলো। এর মাঝেই রায়হান লম্বা ছুটি পায়।
যার জন্য বাংলাদেশে চলে আসে। বাংলাদেশের আসার মূল কারণটা হচ্ছে সারাকে মনের কথা বলে দিবে এবং সারার সঙ্গে এঙ্গেজমেন্ট করে সে আবার কানাডা ব্যাক করবে। কিন্তু প্রথম দিনে সে সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়ে ফেলে, সেটা হলো তিশান এবং সারার মেলামেশা। সেদিন সারা বা তিশান কেউই বুঝেনি রায়হান তাদের দেখে ফেলেছে। রায়হানও কিছু না বলে নিজের বাসায় চলে যায়। কিছুদিন পর যখন রিমনের সাথে দেখা করতে যাচ্ছিল তখন হুট করে রায়হানের রাস্তা আটকে সারা আস্তে আস্তে প্রপোজ করে ফেলে। সেদিন রায়হান চোখ বড় করে তাকিয়েছিল সারার দিকে। সে তখন জানতো সারার রিলেশন চলে, তবুও তাকে কেন প্রপোজ করলো। রায়হান কিছু না বলে একসেপ্ট করে ফেলে সারার প্রপোজাল। তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতোই মাঝে মধ্যে ঘোরাফেরা করতো। আস্তে ধীরে রায়হানের ফ্লাইটের ডেটও কাছাকাছি চলে আসে। সেদিন রায়হান সারাকে নিয়ে ঘুরতে বের হয়েছিল। হঠাৎ কোথা থেকে তিশান এসে রায়হানের গলা চেপে জোরে চিৎকার করে বলল, তোর সাহস তো কম না, তুই আমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াস, মেরে মাটিতে পুঁতে দেবো শালা। রায়হান শুধু হাসলো সেদিন। রায়হান নিজ চোখে সেদিনের তিশানকে দেখলো, যেখানে একে অপরকে ছাড়া থাকতে পারতো না, সেখানে তিশান তার সাথে এত বড় বেইমানি করলো। সে কি ভেবেছে সব ষড়যন্ত্র রায়হানের অজানা? রায়হান সারার দিকে তাকিয়ে বলে, তোমাকে ডেয়ার দিয়েছিল আমার সাথে রিলেশনের? তারা সাথে সাথে মাথা নিচু করে ফেলে। কিছুক্ষণ পর উত্তর দেয়, মৌসুমি, কিসের ডিয়ার? ব্রুকুচকে জিজ্ঞাসা করলো তিশান। রায়হানকে প্রপোজ করতে, তারপর তার সাথে 1 মাস রিলেশন থেকে রায়হানের সাথে ব্রেকআপ করি। তিশান সাথে সাথে একটা চড় দিল সারাকে। তিশান জানে না কেন চড় মেরেছে, তবে তার রাগ এতেও কমলো না। তখন তিশান সারাকে ভালোবাসতো, তাই রায়হানের সাথে ঘোরাফেরাটা মেনে নিতে পারেনি। রায়হান হাসতে হাসতে উল্টো দিকে হাঁটা দিয়েছিল সেদিনই রায়হান এবং তিশানের বন্ধুত্বের সমাপ্তি ঘটে। সেদিন রায়হান খুব করে কেঁদেছিল এই ভেবে, কাছের মানুষগুলো কেন তার সাথে এমন বেইমানি করে। কিছুদিন পর রায়হান আবার কানাডা ব্যাক করে। সেদিন থেকে তিশানও সারা থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে। তিশান সারাকে মন থেকে মুছে ফেলতে চায়, তাই দূরে দূরে থাকতো। তবে তাদের রিলেশন চলমান ছিল। এভাবে 1.5 বছরের মাথায় সারাকে ভুলতে সক্ষম হলো। তার কিছু মাস পরে সে বাস স্টপে অরিনকে দেখতে পায়। শেষ বিকালে অরিন আরামসে বেলকনি সবুজ ঘাসের মতো কার্পেটটায় বসে 2 হাতের মাঝে কফির মগ রেখে একটু পর পর চুমুক দিচ্ছে, আবার বাইরের ব্যস্ত শহর দেখায় মনোযোগী হয়ে যায়। কিছুক্ষণ আগে সে গোসল করেছে, যার ফলে তার ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে, সাথে বাতাসের সাথেও তাল মিলিয়ে উড়ে চলেছে। পরিবেশটা সুন্দর হলেও অরিনের মনে ঝড় পেয়ে যাচ্ছে। ঝড়টা এমন, এখন যদি সে কিডন্যাপারকে বিয়ে করতে পারতো তাহলে হয়তো এখন কিডন্যাপারের সাথে এতক্ষণ এই ঢাকা শহরের অলিতে গলিতে মন মতো ঘুরে বেড়াতো। অরিন গতকাল সন্ধ্যার কথা ভাবতে থাকে। গতকাল যখন সে রুমে পুরোপুরি রেডি হয়ে নিজের রুমে বসেছিল, তখন হুট করে তার রুমের ইলেকট্রিসিটি চলে যায়। অন্ধকারে অরিন বিছানা থেকে কোনো রকমে হাতে দরজার দিকে যাওয়ার চেষ্টা করছিল। হঠাৎ তার আশেপাশে কারো অস্তিত্ব টের পায়। আটকে উঠে অরিন। ভয়ে যেই চেঁচাতে যাবে অমনি তার নাকের সামনে কেউ রুমাল রাখতেই সে জ্ঞান হারিয়ে ফেলে এবং পরবর্তীতে কি ঘটে সে জানে না। যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে সেই টিনের ছোট্ট ঘরটাতে আবিষ্কার করে। সবটা ভেবে অরিন একটা দীর্ঘশ্বাস ছাড়লো। পরক্ষণে ভাবলো সারাফ তাকে সব খুলে বলেছে। সব শুনে অরিনের তো মন চাচ্ছিল ছেলের মুখে আগুন ধরিয়ে দিতে। এইসব ছেলেদের অরিনের ভালোভাবেই চেনা আছে। তবে তার কিডন্যাপার সবচেয়ে আলাদা। কত সুন্দর কিডন্যাপার ওরে কিডন্যাপ করলো, কিন্তু একবারের জন্য খারাপভাবে টাচ করা তো দূরের কথা, ভালোভাবে তাকায়নি পর্যন্ত। কিন্তু অরিনকে কি কারণে কিডন্যাপ করলো সেটাই তো বুঝে উঠতে পারছে না সে। আবার আমার বাসায় মিথ্যা বললো কেন? উফ, আম্মু যা কান মলা দিল না, ভাবলেই কান কেমন বিটিভির মতো ঝিরঝির করে। অরিনের ভাবনার মাঝে সারাফ অরিনের মাথায় গাঁটটা মেরে অরিনের পাশে বসলো সামনে তাকিয়ে। অরিন রাগে পাশে তাকালো, নিজের মাথায় হাত বুলাতে বুলাতে। সারাফ অরিনের দিকে এক পলক তাকিয়ে আবারও সামনে তাকিয়ে বলে, এমন পেতনির মতো চুল ছেড়ে বসে আছিস কেন? আমার ইচ্ছা তাই ছাড়ছি। আর তার চেয়ে বড় কথা, তুই আমাকে পেতনি বললি কেন? কিছুটা রেগে বলে অরিন, তুই যে পেতনি তাই। আমার হাতে কিন্তু গরম গরম ইয়াম্মি কফি আছে। দাঁত কেলিয়ে বলে অরিন, তো কি করব, খাওয়াবি? তো একটু খাই না। না, কফিটা তোর মাথায় ঢাললে কেমন লাগবে ভাইয়া? সারাফ তখনই চো মেরে কফির মগটা নিয়ে নেয় অরিনের হাত থেকে। অরিন মুখটা মলিন করে ফেলে। সারাফ এসে বলে, তোর মাথায় ডাললে কেমন হবে বোন আমার? ভাইয়া প্লিজ ফেলিস না, তুই না আমার বেস্ট ভাইয়া। এই গরম কফি মাথায় ঢাললে আমি টাকলা বাবা ফুকু টাকলা আম্মা হয়ে যাবো। বিয়ার আগে টাকলা আম্মা হতে চাই না। প্রবলেম নাই, তোকেও টাকলা আব্বা খুঁজে দেব। ভাইয়া, সারাফ বেশি কুটি কুটি হয়ে যায়। তবে তার হাসার মাঝে আরেকটু হলে গরম কফিটা তার গায়ে পড়তো, একটুর জন্য বেঁচে যায় বেচারা।
সারাফের অবস্থা দেখে এবার অরিন খিলখিল করে হেসে দেয়। সারাফ কি যেন ভাবলো, তারপর কফির মগটা অরিনের হাতে দিয়ে দৌড়ে পালালো। সারাফের এমন পালানো দেখে অরিন বেকুব হয়ে বসে রইল। কি হলো কেসটা? তার ভাই এভাবে পালালো কেন? সারাফ নিজের রুমে এসে হাত ছেড়ে বাঁচলো। সারাফ যখন ওহির সাথে ছিল তখন হিয়া তাদের বিল্ডিং এর ছাদেই ছিল। ছাদ থেকে অরিনের বেলকনি বেশ দেখা যায়। সারাফ যখন বসলো তখন খেয়াল করেনি। যখন কফির মগ টানাহেচড়া করছিল তখনই সে হিয়াকে দেখতে পায়। হিয়া প্রথমে হাত নাড়ায়, আর সারাফ তা দেখে না দেখার ভান ধরে বসেছিল। ভেবেছিল এতে হিয়া থেমে যাবে, কিন্তু না, আবার তাকাতে হিয়া তার দিকে ফ্লাইং কিস ছুড়ে মারে, যার কারণে সারাফের হেঁচকি উঠে যায়। অরিন হাসছিল দেখে তার এই হেঁচকি নজর পড়েনি। সারাফ ভেবে পাচ্ছে না কিভাবে হিয়ার থেকে ছাড়া পাবে। সারাফ, অরিনকে ভার্সিটিতে অ্যাডমিট করিয়ে দিস, রেজাল্ট তো আগেই পেয়েছে। আচ্ছা বাবা। তুই মেয়েকে আবার পড়াবা? মোহিনী ব্রুকুচকে জিজ্ঞাসা করলো। তো কি আবার, তোমার পাগলামিতে বিয়ে দেব? তোমার জোর করার জন্যই সারাফের আগে ওকে বিয়ে দিতে রাজি হয়েছিলাম, আর এতেই হলো কাণ্ড ঘটে গেল। বিয়েটাই তো হলো না, এখন কি ভাবছো আবার বিয়ে দেওয়ার কথা? কঠিন গলায় বলে আজাদ হোসেন। তা না বলে আমি তো ব্যাস, তোমার কথা আমি শুনতে চাই না। এতদিন তোমার কথায় অনেক নেচেছি, এখন আমার মেয়েকে আমার মতো রাখবো। আর একবার যদি বিয়ের কথা বলো তাহলে তোমার পিঠে বস্তা বেঁধে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিব। আবারও কঠিন গলায় বলে আজাদ হোসেন। ছেলে মেয়ে দুটোর সামনে এভাবে কথা বলতে পারলে তুমি? ন্যাকামো সুরে বলল মোহিনী। হ্যাঁ বললাম, এখন কি আরো শুনতে চাও নাকি চুপচাপ খাবা, কোনটা? মোহিনী একটা টু শব্দও করলো না। অরিন বেশ এনজয় করলো তার বাবা মায়ের এমন খুনসুটি। তাদের এমন খুনসুটি দেখলে কেন যেন অরিনের বিয়ের জন্য মন লাফায়, কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না। অরিন পাশে তাকাতেই দেখলো সারাফ গপাগপ খেয়েই চলেছে, তার কোনো দিকে মন নেই। অরিন মুখ বাঁকালো। এই সারাফকে এই জন্মে বিয়ের নাম মুখে আনতে দেখলো না। বোনের বিয়ে হয়ে যাচ্ছিল, এদিকে তার নিজের খবরই থাকে না। অরিনের একটা ভাবি হলে সারাদিন বারান্দায় বসে না থেকে তার সাথে বকবক করে যেত, কিন্তু তার ভাই আস্ত নিরামিষ, একটাও ভাবি জুটাই নেয় আজ অব্দি। সারাদিন অফিস ফাইল আর ক্লায়েন্টদের নিয়ে পড়ে থাকে। অরিন দুঃখের সাথে একটা নিঃশ্বাস নিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। 2 দিন পর অ্যাডমিশনের সকল ফর্মালিটি কমপ্লিট করে দেয় সারাফ। সামনে শনিবার থেকে অরিন ভার্সিটি যাওয়া শুরু করবে। মূলত সেদিন থেকে বর্ষের ক্লাস শুরু হবে। হোয়াট? অফিসে জয়েন করার আগে আমি কিনা হব একজন ভার্সিটির প্রফেসর? আর ইউ ম্যাড বাবা? এক প্রকার চেঁচিয়ে অস্ফুট স্বরে কথাগুলো বলল রায়হান। তো করলে সমস্যা কি? অফিসে জয়েন হতে তোমার আরো 7 মাস বাকি। এই 7 মাসে ঘরে বসে থাকবে নাকি? কেন 7 মাস কেন লাগবে? তোর ভাই আরেক প্রজেক্টে কাজ করছে, তার কাজ অনুসারে সে আলাদা জায়গায় সেটেল হয়ে যাবে, তার জন্য 7 মাস লাগবেই। আচ্ছা বুঝলাম, কিন্তু তাই বলে প্রফেসর? দেখ বাবা, তোর ফ্রি টাইম এবং আরও নলেজের জন্য প্রফেসর হতে সমস্যা কি? রেগুলার ক্লাস নিলে তোর ম্যাথ কন্টিনিউ রাখতে পারবে, এতে তোর লাভ। এভাবে 7 মাস হাত পা গুটিয়ে বসে থাকলে অথবা ঘুরলে ফিরলে তোর নিজেরই ক্ষতি। তাই না করিস না বাবা, প্রিন্সিপাল নিজে তোকে নিতে চাই। এতক্ষণে আসছো তুমি লাইনে। মেইন কথা প্রিন্সিপাল তোমাকে বলেছে, তাই তুমি আমায় বলছো। ঘুরায় ফিরায় না বললেও আমি বুঝি। মুখ বাঁকিয়ে উত্তর দেয় রায়হান। রায়হানের বাবা হাসলো। রায়হান কিছু না বলে রুম থেকে বেরিয়ে কোথায় যেন চলে যায়। রায়হানের বাবা মাথায় চাপড় মেরে বিড়বিড় করে বলে, এই ছেলের অদ্ভুত আচরণ বুঝি না, কার মতো যে এমন কারতেরা টাইপ হলো কে জানে, তখন তার মনে কি চলে বোঝা দেয়। মাহান তখনই বাবার রুমে প্রবেশ করলো। ওই চলে গেল এমন ভাঙন করে। আমি কি জানি, তোর ভাই তো এক্সট্রা পিস এরে কিছু বলাও যায় না, আবার কিছু না বললেও তাকা যায় না। কাহিনী কি? আরে জানিস, সেই তো প্রিন্সিপাল আমার অনেক দিনের বন্ধু। সে আমাকে রিকোয়েস্ট করেছে যাতে ওরে রাজি করাই ভার্সিটির প্রফেসর হতে। রায়হান আবার ভার্সিটি টিচার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। রাজি হয়েছে নাকি? হয়নি, আমি জোর করাই জিদ করে বেরিয়ে গেছে। সমস্যা নেই বাবা, ফিরে এসে ঠিকই রাজি করে দিবে, দেখো। মাহানের কথায় বাবা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। সে নিজেও জানে মাহান তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছে, কিন্তু তার ছেলে যে কেমন সে ভালো জানে। মাহানও জানে তার ভাই কেমন। সে 100% শিওর হয়ে বসে আছে যে রায়হান কিছুতে রাজি হবে না। মাইজ আসতে বাবা মাইজের সাথে বাইরে হাঁটতে বেরোলো। সকলের চোখের মনি মাইজ। দোস্ত, বেনশন নিবি?
তোর ব্যঞ্জন তোর পকেটে ঢুকাবো হারামি। আমি মূর্তিসি নিচে চালায় আর তুই এসব খাদ্যের অফার দিস? আরে রিল্যাক্স ইয়ার, মানুষ তো যে কোনো জ্বালাতে ব্যান্ডসনের ধোঁয়া উড়িয়ে জ্বালা কমায়, আর তুই রেগে যাচ্ছিস? কই একটু অ্যাডভাইস? ওইসে তোর এই আজাইরা মার্কা অ্যাডভাইসের আমার দরকার নেই। তুই এখন এই প্রফেসরের সলিউশন দিবি নাকি সামনে থাকা বিয়ারের বোতল দিয়ে তোর মাথা ফাটাবো? রিমনকে বলতে না দিয়ে রায়হান বলে, আহা, রাখছিস কেন? আচ্ছা বল, কেমন সলিউশন চাই? ভার্সিটির টিচার নিয়ে সলিউশন। আমার মতে তোর জয়েন করা উচিত। রায়হান রেগে বিয়ারের বোতলটা নিতে যাবে এমন সময় রিমন 2 হাত দিয়ে থামিয়ে বলে, আরে পুরোটা তো বলতে দে। রায়হান কিছু বলে না। শোন, এই শশার শখের মডার স্টিক এই জব তোর জন্য ব্যাটার মনে করেছে। সারাকে ভাবতে গিয়ে তোর ক্যারিয়ার নষ্ট হবে। আর তিশান তো তোকে শিক্ষা দেওয়ার জন্য সারাকে বিয়ে করেছে। এখন তুই যদি নিজেকে গুটিয়ে নিস তাহলে তুই হেরে যাবি, ওই তিশান জিতে যাবে। এখন তুই কি চাস, ওই বিশ্বাসঘাতকের কাছে হারতে, না তুই দেখিয়ে দিতে চাস তুই ওর থেকে সারাকে ছাড়াই ভালো আছিস? রায়হান ভাবলো তার অফিসে জয়েন হতে আরো 7 মাস। এদিকে এই কয়েকদিনে তারা শোকে নিজের নাজেহাল অবস্থা করে ফেলেছে। এখন যদি আরো 4 দেয়ালের মাঝে বন্দি থাকে তাহলে তো অবস্থা খারাপের চেয়ে ভালো হবে না। এর চেয়ে ভালো সে রেগুলার ভার্সিটি যাবে, ক্লাস করাবে, এতে সারাকে ভুলে থাকতে পারবে। এর ফলে সে তিশানকেও শাস্তি দিয়ে শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে। আর তার ম্যাথ কন্টিনিউয়াস থাকবে তার নিজেরই লাভ। রাত 9টায় তোহার রান্নাঘরে রান্না করছে, রানমনি কি যেন ভেবে চলেছে। এমন সময় তার শাশুড়ি মা মানে রায়হানের মার কথায় তার ধ্যান ভাঙে। কি ভাবছো বৌমা? না তেমন কিছু না মা, ভাবছি রায়হান কোথায় বের হয়ে গেল। চিন্তা তো আমারও হচ্ছে। সেই বিকালে বেরিয়েছে, এখনো আসছে না। ফোন করেছিলাম কিন্তু রিসিভ করেনি। কি করি বলো তো ছেলেটাকে নিয়ে? ওর চিন্তা করতে করতে শেষ। ছেলেটা নিজের খেয়ালও ঠিক মতো রাখে না। চিন্তিত সুরে বলল রায়হানের মা। চিন্তা করবেন না মা, এই সময়ে এমন টুকটাক হয়, দেখবেন কিছুদিনের মাঝেই চলে আসবে। কিছুটা আশ্বাস দিয়ে বলে তোহা। রায়হানের মা কিছু না বলে শুধু দীর্ঘশ্বাস ফেলে। এমন সময় মাইজ দৌড়ে রান্নাঘরে এসে বলে, দিদিমণি তোমরা কি আলোচনা করছো? রায়হানের মা হেসে হাঁটু গেড়ে মাইজের সামনে বসে বলে, কিছু না জানতা, তুমি এই গরমে রান্নাঘরে আসছো কেন? তোমার দাদু কোথায়? দাদু তো বেরিয়ে গেছে, তবে যাবার আগে বলে গেল আশেপাশে কোনো চায়ের দোকানে তার বন্ধুদের সাথে আড্ডা দিবে। আর চাচ্চুকে আমি পাচ্ছি না, কোথায় আমার চাচ্চু? শেষের কথাগুলো মুখ গোমরা করে বলল মাইজ। মাইজের কথায় রায়হানের মা এবং তোহার উভয়েরই মন খারাপ হয়ে যায়। এই এক মাইজ যে নিজের বাবা মাকে ভুলে যাবে তবু চাচাকে এক মুহূর্তের জন্য ভুলবে না। তাকে মাইজের চাই চাই। মাইজ আরো কিছু বলতে নিবে অমনি রায়হান মাইজ মাইজ বলে চেঁচাতে চেঁচাতে বাড়িতে ঢুকলো। মাইজ তো ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটিয়ে রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। পেছন থেকে তোহা চেঁচিয়ে বলে, বেশি দৌড়ো না বাবা, পড়ে যাবে তো। তোহার কথা মাইজের কান অব্দি পৌঁছালো না। রায়হানের মা হেসে দেয়। তোহা একটা ক্লান্তির নিঃশ্বাস নিয়ে আবার রান্নায় মনোযোগ দেয়। রায়হানের কাছে গিয়ে মাইজ দেখে তার হাতে একটা প্যাকেট। মাইজ কোনো দিকে না তাকিয়ে প্যাকেটটা ছো মেরে নিজের হাতে নিয়ে সোফায় গিয়ে উঠে বসে সেটা খোলায় ব্যস্ত হয়ে পড়ে। রায়হান মুচকে এসে অভিমানী সুরে বলে, বাবা, চাচ্চু থেকে গিফট বেশি বড় হয়ে গেল মাইজের। এই কথা শুনে মাইজ গিফটটা রেখে তার চাচ্চুর কাছে চলে আসলো। দুজনার ভাবের মাঝে রায়হানের বাবা তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফিরেও আসে। সারাদিন অফিস করে তারা বন্ধুরা মিলে সপ্তাহে 2-3 বার এই সময় দূরে টঙে চায়ের আড্ডাটে মেতে ওঠে। হাসতে হাসতে ভেতরে এসে রায়হানকে দেখে মুখে কুলুপ মেরে গেল। সে নিশ্চিত রায়হান লেকচারার হিসেবে জয়েন হতে কখনোই রাজি হবে না। তাই সে মুখ গোমরা করে রায়হানের পাশ কেটে যেতে নিতে রায়হান বলে ওঠে, বাবা, প্রিন্সিপালের সাথে যোগাযোগ করো, আমি লেকচারার হতে রাজি আছি। তার থেকে জিজ্ঞেস করে নিও কবে থেকে জয়েন করব সেই বিষয়ে। রায়হানের বাবা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যায় রায়হানের কথা শুনে। মাহান ডিনারের জন্য তখন নিচে নামছিল। রায়হানের কথা শুনে আরেকটুর জন্য সিঁড়ি থেকে পড়েনি, তার আগে সে সিঁড়ি রেলিং ধরে ফেলেছে। তোহা এবং রায়হানের মাও খাবার সার্ভ করতে গিয়ে কথা শুনে অবাক হয়ে যায়। বলা যায় বাড়ির সবাই অবাকে চরম পর্যায়ে। তার গেছে রায়হানের এমন কথায়। অবিশ্বাস্য, রায়হান কিনা লেকচারার হতে রাজি হলো, কি করে সম্ভব বুঝে উঠতে পারছে না। রায়হান সোফায় মাইজকে বসিয়ে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। সবার আগের মতোই অবাক হয়ে একই জায়গায় দাঁড়িয়ে আছে। রাত 12টা বেজে গেল, এখনো তিশানের বাসায় আসার খবর নেই।
যেদিন থেকে বিয়ে হয়েছিল সেদিন থেকে বেশিরভাগ সময় তিশান বাসার বাইরে থাকে, নয়তো রাত করে বাড়ি ফিরে। তিশানের মা বাবা 10টার মাঝেই ঘুমিয়ে যায়, তাই তাদের ধারণা নেই তিশান কখন বাড়ি ফেরে। বিয়ের 3 দিন পরেই তিশান আবার অফিস জয়েন করে, তারপর রাত করে ফেরে। সারা অবশ্য তিশানের বাবা মাকে জানায়নি, জানালে শুধু শুধু চিন্তা করবে তারা, যা সারা চায় না। সারা ড্রয়িং রুমে পায়চারি করছে, এমন সময় খট করে দরজা খুলে যায়। তিশান হেলে দুলে ভেতরে প্রবেশ করছে, তার হাতে একটা চাবির গোছা। সারা তিশানের থেকে দূরে দূরে থাকে প্রথম রাতের পর থেকে, তাই এবারও সারা দূরেই দাঁড়িয়ে রয়। তিশান সারাকে খেয়াল না করে হেলে দুলে ভেতরে নিজের ঘরে চলে গেল। সারা বুঝতে পারছে না সে ভেতরে যাবেই কি যাবে না। হঠাৎ তার পেট মোচড় দিয়ে উঠে ক্ষুধায়। তিশানের অপেক্ষা করতে করতে সে ক্লান্তিতে খায়নি। পরে তিশানের কথা মনে হতে সারা খাবার নিয়ে রুমে চলে আসলো। তিশান রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ পেতেই বুঝলো তিশান ওয়াশরুমে আছে, তাই সে খাবার থেকে এক কর্নারে গিয়ে দাঁড়ায়। তিশান ফ্রেশ হয়ে হেলে ধুলে বেরিয়ে আসলো। টেবিলের উপর একটা প্লেট দিয়ে কিছু ঢাকা দেখতে সে ভ্রু কুঁচকালো, তারপর আবারও হেলে ধুলে সেদিকে গিয়ে প্লেট উল্টে দেখলো খাবার রাখা। তিশান ঠিক মতো দাঁড়াতেই পারছে না, যার ফলে তার হাতে প্লেটটা নিয়ে বেডের দিকে নিতে যেতেই অসাবধানতায় তার হাত থেকে খাবারের প্লেটটা ধুম করে পড়লো, আর বিকট শব্দে কাঁচের প্লেটটা ভেঙে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে গেল। বিকট শব্দের কারণে সারা 2 হাত দিয়ে নিজের 2 কান চেপে ধরলো। তিশান রেগে সারার দিকে তাকালো। সারা ভয়ে ভয়ে পেছাতে থাকে। তিশান রেগে সারার দিকে তেড়ে গিয়ে সারার চুলের মুঠি ধরে ওয়াশরুমে জোর করে টেনে নিয়ে যায়। সারা চিৎকার দেয় কয়েকবার, আর তিশানের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু প্রতিবারই সে বিফল হয়। তিশান সারাকে অকথ্য ভাষায় গালাগাল করতে করতে বালতির ঠান্ডা পানি সব সারার গায়ে ঢেলে দেয়। সারা ঠান্ডায় জোরে চিৎকার দিয়ে ওঠে। তিশান তবুও থামেনি। ওয়াশরুমে থাকা বেসিনে পানি ভরে সারাকে কয়েকবার চুবালো। সারা নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করে হাত পা ছোড়াছুড়ি করছে। তিশান নিজের এক হাত দিয়ে সারার চুলের মুঠি ধরে আছে, আর এক হাত দিয়ে সারার 2 হাত পিঠের সাথে মুচড়ে ধরে রাখে। সারা গোঙানি শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। একসময় সারা এসব সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। সারার জ্ঞান হারানো দেখে তিশান সারাকে ওয়াশরুমে ফেলে রুমে চলে আসে। ফ্লোরের কাচের টুকরাগুলো খেয়াল করেনি তিশান, যার কারণে একটা কাচের টুকরা তার পায়ে ঢুকে যায়। তিশান তাল সামলাতে না পেরে ফ্লোরের খাবারগুলোর উপর মুখ থুবড়ে পড়ে যায়। তিশান নিজের নাকে এবং থুতনিতে হাত দিয়ে কোনো রকমে উঠে বসে। তার পা দিয়ে অঝোর ধারায় রক্ত গড়িয়ে পড়ছে। এসব দেখে তিশান বিড়বিড় করে সারাকে অকথ্য ভাষায় গালাগাল করলো কিছুক্ষণ, তারপর সাবধানে উঠে নিজের পায়ে ব্যান্ডেজ করে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ে। এদিকে সারাকে বাথরুমে ফেলে রেখেছে তার মাথাতেই নেই। আজ অরিনের প্রথম ক্লাস এবং সে প্রথম দিনে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছে। অরিন দৌড়ে রুম থেকে বেরিয়ে জুতো পরতে পরতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে মেন দরজার দিকে দিল এক দৌড়। পেছন থেকে মোহিনী চেঁচিয়ে বলে, এই অরিন, না খেয়ে কই যাচ্ছিস? খেয়ে তো যা। খাওয়ার সময় নেই আম্মু, এমনিই আমার দেরি হয়ে গেছে। বলেই অরিন বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে যায়। সারা সকাল সকালই অফিস চলে গেছে, তাই অরিন রিক্সা করে ভার্সিটি চলে যায়। ভাড়া মিটিয়ে ভার্সিটির গেটের সামনে এসে অরিনের মেজাজ গরম হয়ে গেল, কারণ গেটের সামনে অরিনের সবচেয়ে অপছন্দের মানুষ দাঁড়িয়ে। সে হলো তৌহিদ। তৌহিদ দাঁত কেলিয়ে হাতে একটা আধমরা গোলাপ নিয়ে দাঁড়িয়ে। তার চুলগুলো নারিকেল তেল দিয়ে একপাশে সিটি করে আঁচড়ানো, ঢোলাঢালা একটা হাঁটু সমান টি শার্ট, জিন্সে ইচ্ছা করে কেচি দিয়ে কেটে ফাড়া ফাড়া করেছে। চোখে তার মোটা ফ্রেমের চশমা। তার পোশাক আশাক এবং সাজে বোঝা যাচ্ছে সে কতটা বোকা টাইপ। অরিন চেঁচিয়ে বলে, এই তাওহিদা, আমার সামনে থেকে সর বলছি। আর এই মরা ফুল নিয়ে কি আমার শ্রাদ্ধ করতে দাঁড়াইছিস? কাজ নাই তোর? ক্লাস শুরু হয়ে গেছে, আর এইখানে দাঁড়িয়ে তুই তামাশা করছিস আমার সাথে? আজকে প্রথম দিন, তাই ক্লাস আরো 1 ঘন্টা লেট করে হবে। মুখ গোমরা করে বলে তাওহিদ। তারপর অরিনের দিকে ফুলটা এগিয়ে দিয়ে বলে, আজকে তাজা ফুল পাইনি, তাই তোমার জন্য 2 দিন আগের ফুলটা নিয়ে আসছি। অরিনের আগে মন চাচ্ছে এই বলদটাকে 6 হাত লম্বা একটা ডান্ডা দিয়ে উদুম কেলানি দিতে। গত 1 বছর ধরে এভাবেই গেটের সামনে সঙ্গের মতো ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে আর অরিনের জন্য। অথচ এই তাওহিদ অরিনের 2 ক্লাস জুনিয়র। আমার জানিস এখন কি করতে মন চাচ্ছে? কি? উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো তৌহিদ। এই গোলাপটার সাথে তোর রক্ত মিশিয়ে তোকে দিয়েই গিলাইতে। অনেকটা রেগে বলে অরিন। অরিন হলওয়ে দিয়ে হেঁটে ক্লাসে যাচ্ছে, আর তার পিছনে তৌহিদ বডিগার্ডের মতো গার্ড দিচ্ছে। অরিন বিরক্ত হয়ে পিছে ফিরে বলে, তোর কি কাজকর্ম নাই? আমার পিছে পিছে আসতেছস কেন? যদি কেউ তোমাকে মারতে আসে? অরিন নিজের কপালে একটা চাপড় মারলো, তারপর আঙ্গুল উঠিয়ে বলে, তোরে আঙুল দিয়ে টোকা দিলেও তুই ঠাস করে ফ্লোরে পড়বি, আর তুই কিনা আমায় গার্ড দিতে আসছস? তো আমি ছাড়া কে গার্ড দিবে? তুমি না আমার বোন? যে জিন্স প্যান্ট নিয়ে উষ্টাইয়া পরে সে আবার আমারে গার্ড দিবে।
আগে এইসব আজাইরা পোশাক চেঞ্জ করে আয়। কয়বার বলবো তোরে? কেন, তোমার পছন্দ হয় নাই? তাওহিদ মুখ বাঁকা করে জিজ্ঞাসা করলো। অরিন বিরক্তি নিয়ে তাওহিদকে ফেলে ক্লাসের দিকে দৌড় লাগালো। এদিকে তাওহিদ অরিনের পিছে দৌড়াতে নিতেই জিন্সের উপর পাড়া লেগে নিজে মুখ তুবড়ে উল্টা খেয়ে পড়লো। তার চোখের চশমাটা কিছুটা দূরে পড়ে যায়। কয়েকজন মেয়ে ছেলে সেদিক দিয়ে যাচ্ছিল, তখন তাওহিদের অবস্থা দেখে হে হে করে হেসে পাশ কাটিয়ে চলে গেল। তাওহিদ গাল ফুলিয়ে কোনো রকমে উঠে বসলো, কিন্তু দাঁড়াতে পারলো না। এদিকে সবাই হেসেই চলে যাচ্ছে, কেউ তাকে উঠতে সাহায্য করছে না। তাওহিদ মাথা নিচু করে এদিক সেদিক নিজের চশমাটা খুঁজতে লাগে। হাত দাও। তাওহিদ মাথা উঁচু করে তাকায়। এক সুদর্শন ছেলে দাঁড়িয়ে এবং তাকে হাত বাড়িয়েও দিয়েছে। ঠোঁটে একটা মিষ্টি হাসি ঝুলে আছে তার। তাওহিদ অস্পষ্ট দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে তার হাত দিয়ে উঠে দাঁড়ায়। তারপর ঝাপসা চোখে এদিক সেদিক নিজের চশমা খুঁজতে থাকে। ছেলেটাকে চশমাটা পরিয়ে দিয়ে বলে, এবার ঠিক আছে তো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। আপনি কি এই ভার্সিটিতে নতুন? ভ্রুকুচকে বলে তাওহিদ। আমি অনার্সে নিউ লেকচারার মোহাম্মদ রাইয়ান ফায়াজ। ও সরি স্যার, যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকি। রায়হান হেসে জবাব দেয়, না, তুমি খারাপ বিহেভ করো। তা কোন ইয়ার? সেকেন্ড ইয়ার স্যার। ও, বেস্ট অফ লাক। বলেই মুচকি এসে রায়হান চলে গেল। তাওহিদ সেখানে দাঁড়িয়ে রয় কিছুক্ষণ। সারাকে জলপট্টি দিয়ে চলেছে তিশানের মা। তিশান দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এক পা আলগা করে। সারা থরথর করে কেঁপেই চলেছে, তার জ্বর একদমই নামছে না। ডাক্তার এসে চেক আপ করে একটা ইঞ্জেকশন দিয়ে বলেছে কিছুক্ষণ পর সারার তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে, তারপরই জ্ঞান ফিরবে। সারার তাপমাত্রা স্বাভাবিকে আনার জন্য তার উপর মোটা কয়েকটা কম্বল দিয়েছে, যার ফলে এখন একটু একটু করে তাপমাত্রা কমছে। তিশান তার মাকে মৃদু স্বরে ডাকতে তিশানের মা খেকিয়ে বলে, একদম অজুহাত দেখাবি না। যদি তুই কিছুই না করতি তাহলে সারা ওভাবে অস্বাভাবিক অবস্থায় বাথরুমে কেন পড়ে থাকবে? উল্টোপাল্টা বললে যে আমি মেনে নেব, সেই ধারণা ভুলেও করবি না। কিন্তু মা সত্যি। এতই যখন মেয়েটাকে সহ্য করতে পারিস না, তাহলে বিয়ে কেন করতে গেলি? মেয়েটার কি দোষ ছিল এখানে? হ্যাঁ, মেয়েটার বাবা মা জানলে মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছিস তুই? মা, আমি তোমাকে কয়বার বলবো, আমি অনেকটা ড্রাগস নিয়েছিলাম, যাকে বলে আউট অফ মাইন্ড। তাই আমার কিছু মনে নেই তাহলে ঠিক কী হয়েছিল। তোকে কে বলেছিল ডজন ডজন ওই ছাইপাস খেতে? সামনে থেকে সর, তোকে আমি দু চোখে সহ্য করতে পারছি না। আমার ছেলে এমন জানোয়ার হবে ভাবলে তোরে পেটে রেখে বিষ খেয়ে মরতাম আমি। মা, এভাবে তুমি বলতে পারলে? ভারী কণ্ঠে বলে ওঠে তিশান। পারলাম, এখন এখান থেকে দূর হ। তিশান মাথা নিচু করে ল্যাংড়িয়ে ল্যাংড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে তিশানের মা আবার সারাকে জল পড়তে দিতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ বাদে সারার জ্ঞান ফিরল। সে কেমন ভয়ে ভয়ে আছে, বারংবার একটা কথাই বলে যাচ্ছে, তিশান তাকে মেরে ফেলবে, তিশান তাকে বাঁচতে দিবে না। এদিকে তিশানের মা বুঝলো সারা জ্বরের ঘোরে এসব আবোল তাবোল বলছে। তবে একটা মেয়ে কতটা ভয় পেলে এমন জ্বরের ঘোরেও এসব বলবে? তিশানের মায়ের মন চাচ্ছে নিজের ছেলেকে বাসা থেকেই বের করে দিতে। না জানি কাল রাতে কি করেছিল অসহায় মেয়েটাকে। তিশান তার ছেলেটা ভাবতেই ঘেন্নায় মরে যেতে ইচ্ছা করছে তার। এদিকে সারাফ তার ডেস্কে বসে একটা ইম্পর্টেন্ট ফাইল টাইপ করছে। হঠাৎ তার ফোন ভাইব্রেশন হয়। অরিন ক্লাসে এসে দেখে সকলেই যে যার মতো বসে আলাপ আলোচনা করছে। অরিন কিছু না বলে একপাশে গিয়ে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বসে পড়ল। অরিনের কোনো বন্ধু বা বান্ধবী নেই, বলা যায় সে নিজেই পছন্দ করে না, সবসময় একা থাকে পছন্দ করে। ক্লাসমেটদের সাথে পড়াশোনার বিষয় বাদে অন্য কথা সে বলে না। অরিন ব্যাগ থেকে লুকিয়ে ফোন বের করতে নিচ্ছিল, হঠাৎ পিছে থেকে কিছু মেয়ের ফিসফিসানি শুনতে পায়। জানিস, আজ একটা টিচার ভার্সিটিতে এসেছে। উফ, কি কিউট, বলার মতো না। আমি তো দেখে ফিদা হয়ে গেছি। যেমন দেখতে সুদর্শন, তেমনই তার অ্যাটিটিউড। হ্যাঁ, আমিও দেখেছি, শুনেছি সে অনার্সে লেকচারার। আমি খুব করে প্রে করেছি যেন ওনার ক্লাস পাই। প্ল্যান করে দেখতে পারবো তাহলে। ওদের কথা শুনে অরিন ভ্রু কুঁচকালো। টিচারের উপর নজর দেয়, এরা এতটা লুচি, এদের সামনে তো টাকলু আঙ্কেল রাখলেও ক্রাশ খাবে। তোর অরিন, তুই আসলেই গাধা। ও সরি, গাধি। যেই কিডন্যাপারের জন্য তুই এত পাগল তার নামই জানিস না, আজব। এইসব ভেবে নিজেই নিজেকে বকতে লাগলো অরিন। পরক্ষণে ভাবলো কিডন্যাপারের নামই বেটার। অরিনের ভাবনার মাঝে পেছন থেকে কেউ বলে উঠল, দেখবে ওই হ্যান্ডসাম স্যার আমাদের ক্লাসের দিকে আসছে। আল্লাহ, আমি তো মরে যাচ্ছি। আরে ইয়ার, সত্যি সত্যি
ও আমাদের ক্লাসে দিকেই আসছে। হোয়াট এ সারপ্রাইজ দোস্ত! কখনোই ভাবিনি আমার প্রে এত জলদি পূরণ হবে। এইসব কথা ক্লাসের অন্য মেয়েরাও বলছে। ওদের কথায় অরিন জানালা দিয়ে বাইরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। দেখবে কি করে, স্যার তো তার আগেই ক্লাসে ঢুকে পড়েছে। এদিকে সব স্টুডেন্ট দাঁড়িয়ে আছে আর অরিন জানালা দিয়ে স্যারকে খুঁজতে ব্যস্ত। স্যার আর সকলের অ্যাটেনশন থেকে হঠাৎ দূরের কর্নারে দেখতে পেল একটা মেয়ে এসে জানালা দিয়ে বাইরে কি যেন খুঁজছে। স্যার কেসে বলে, জানালার পাশে মিস, আপনি কি জানালা দিয়ে আপনার বয়ফ্রেন্ডকে খুঁজছেন? স্যারের কণ্ঠ শুনে অরিন থতমত খেয়ে জলদি জলদি উঠে দাঁড়ায় সামনের দিকে। অরিন ইয়া বড় হা করে স্যারের দিকে তাকায়। স্যারও চোখ বড় বড় করে অরিনের দিকে তাকালো। স্যারের মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্ন দেখছে, কিন্তু না, এটাই অরিন। এই স্যার আর কেউ নয়, অরিনের কিডন্যাপার। অরিন আঙ্গুল দিয়ে কিছু বলতে নিবে তার আগে রায়হান তার দিক থেকে চোখ সরিয়ে বাকি স্টুডেন্টদের দিকে তাকিয়ে বসতে বলল। অরিন কিছু না বলে হ্যাবলার মতো বসে রইল। সে বুঝতে পারছে না কি হচ্ছে। তার কিডন্যাপার তার টিচার? হাও? রায়হান গলা পরিষ্কার করে সকলের উদ্দেশ্যে বলে, হ্যালো স্টুডেন্টস, আমি রায়ান ফায়াজ, তোমাদের ম্যাথস টিচার। রায়হান ফায়াজ, এই নামটা শুনে অরিনের বুকটা কেমন ধুক করে উঠল। আরেক দফা ঢোল বাজলো তার মনে। কি কিউট নাম, একদম মানুষটার মতো। অরিন রায়হানের থেকে চোখ সরিয়ে মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখলো সব কেমন চোখ দিয়ে গিলে খাচ্ছে তার কিডন্যাপারকে। অরিন দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করে দিল মেয়েগুলার। তারাপ তার ডেস্কে বসে একটা ইম্পর্টেন্ট ফাইল টাইপ করছে। হঠাৎ তার ফোন ভাইব্রেশন হয়। তারা বুড়ো কুচকে এক হাত দিয়ে কিবোর্ডের পাশে থাকা ফোনটা নিয়ে কানে লাগায় নাম না দেখে। হ্যালো মাই সুইট হার্ট। সুইটহার্ট শুনে সারাফের কাশি উঠে গেল। সে টাইপ করা অফ দিয়ে ফোনের স্ক্রিনে তাকালো। হিয়ার নাম্বার। তারা বিরক্তি নিয়ে বলে, আবার কল দিয়েছ? কয়বার বলবো আমাকে ডিস্টার্ব করবা না? ফেসবুকে আসো, তাহলে আর ডিস্টার্ব করবো না তো। এ মেয়ে, তোমার মতো কি আমি আজারা বসে আছি? আমি এখন অফিসে আছি স্টুপিড। ওহ সরি ভুলে গেছি তো। তা জামাই, আপনি লাঞ্চ করতে আসলে আমারে ফোন করিয়েন, আমি আপনার জন্য লাঞ্চ পাঠিয়ে দেব। আমার ঘরে খাওয়ার অভাব পড়ে না যে তোমাকে নান্স পাঠাতে হবে। নিজের চটকায় গিয়ে তেল দাও। বলে সারাফ কল কেটে দেয়। কল কেটে আবারও নিজের কাজে মনোযোগ দিল সে। হিয়া মুচকি এসে রান্নাঘরের দিকে ছুটল। আজ তার মা বাসায় নেই, বাবা অফিসে, তাই আপাতত একাই আছে বাসায়। ইউটিউবে কিছু রেসিপি মনোযোগ দিয়ে দেখতে লাগলো। দেখা শেষ হতে আবারও টেনে টেনে দেখতে লাগলো। তিশান চুপচাপ হেঁটে চলেছে এই কাঠফাটা রোদের মাঝে। ফার্মেসি থেকে আরো মলম লাগিয়ে নিয়েছে, যার কারণে এখন আগের মতো জ্বালাটা নেই। তিশান সরু রাস্তাটার দিকে তাকিয়ে একটা গাছের ছায়াতলে গিয়ে বসে পড়ল। বড্ড ক্লান্ত লাগছে তার, ক্ষুধাও পেয়েছে বেশ। সকালে সারার ঝামেলা নিয়ে তার খাওয়াই হয়ে ওঠেনি। তার আসলে মনেই নেই কাল রাতে ঠিক কি হয়েছিল, কি করেছে সারার সাথে। সে মনে করার চেষ্টা চালিয়েছে বারংবার। তিশান আরো একবার গত রাতের কাহিনী মনে করতে চেষ্টা করলো চোখ বুঝে। হঠাৎ তার চোখের সামনে অরিনের চেহারা ভেসে উঠল। তিশান চট করে চোখ খুলে ভাবতে লাগলো, অরিনকে তো রায়হান কিডন্যাপ করেছিল। তাহলে কি অরিনকে রায়হান এখনো বন্দি করে রেখেছে? মুহূর্তেই তিশানের মাথায় রাগ চড়ে বসলো। শালা, আমার ভালোবাসাকে বিয়ের দিন এমনভাবে কেড়ে নিয়েছি যে চিরদিনের মতো তাকে হারিয়ে ফেললাম। তোকে এমন শিক্ষা দিব যে, 1 মিনিট, সারাকে তো রায়হান ভালোবাসে, সে তো এখন আমার বউ। তাহলে তো না, সারাকে কষ্ট দেওয়া যাবে না, তাকে সুখে রাখবো। তাকে এত সুখে রাখবো যে রায়হান জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। ওকে জানানোর জন্যই তো বিয়েটা, তাই না? ভেবেই তিশান শয়তানি হাসি দিল। সেই গাছের নিচে কিছুক্ষণ বসে রাস্তার কাছে এসে একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেল সে। বাসায় গিয়ে দেখে সারাকে তার মা খুবই যত্ন করে স্যুপ খাওয়াচ্ছে। তিশান একটা কথা ভেবে ভ্রু কুচকালো। যেদিন সারাকে বিয়ে করে বাড়িতে আসে তখন তো তার মা সারাকে দু চোখে সহ্য করতে পারতো না। হুট করে কি এমন হলো যার জন্য তার মা সারার জন্য এতটা দরদি হয়ে উঠেছে? বিষয়টা অদ্ভুত লাগছে তার কাছে। সারা স্যুপ খাওয়ার মাঝেই হঠাৎ করে তিশানের দিকে চোখ যায়। তিশানকে দেখে সারা ঘাবড়ে গিয়ে গুটিসুটি মেরে রইল। সারার এমন কাণ্ডে সারার দৃষ্টি অনুসরণ করে তিশানের মা পিছে ফিরে তাকালো। তিশান দাঁড়িয়ে আছে দেখে তিশানকে চলে যেতে বলল, কিন্তু তিশান গেল না। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে। তিশানের মা বিরক্ত হয়ে আবারও সামনে ফিরে সারাকে স্যুপ খাওয়াতে চায়, কিন্তু পারে না। সারার মুখে একটাই কথা, উনি আমাকে মেরে ফেলবে। সারাকে যখন কিছু দিয়ে থামানো যাচ্ছিল না তখন তিশান হুট করে বলে উঠে, সরি সারা। সারা এবং তিশানের মা উভয় তিশানের দিকে অবাক হয়ে তাকায়। তারা তাকাতেই তিশান দুই কান ধরে বাচ্চাদের মতো ফেস করে বলে, আমাকে ক্ষমা করে দাও সারা, আমি সত্যিই জানি না কাল কি করেছি, তবে আমি সত্যি সরি। আমি আর কোনোদিন তোমাকে হাত তুলবো না, ড্রিঙ্কস করবো না, এবারের মতো ক্ষমা করে দাও।
তিশানের কথাগুলোর মাঝে সারার কিছু স্মৃতি মনে পড়ে যায়। তিশানের সাথে যখন তার ঝগড়া হতো বা সারা যদি কোনো কারণে তিশানের উপর রেগে থাকতো, তখন সে এমন করে কান ধরে সরি বলতো, তবে সেটা রায়হানের সাথে ডেয়ার চ্যালেঞ্জ করার আগে। সেদিনের পর সারার সব হ্যাপিনেস কোথায় যেন হারিয়ে যায়।